একটা হলো শাপলা বিষয়টা আগে বলি। দেখুন, এটা একটু কিছুটা কাণ্ডজ্ঞানেরও ব্যাপার। শাপলা আমাদের জাতীয় প্রতীক। শাপলা আমাদের দলিলপত্রে থাকে, আমাদের সরকারি চাকরিজীবীদের অনেকের প্রতীক হিসাবে থাকে। শাপলা আমাদের কয়েনে আছে। মানে জাতীয় প্রতীক, এবং তার আশেপাশের কিছুই আসলে কোনো দলকে দেওয়া ঠিক নয়। কারণ এটা হলো নির্বাচনে তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে না। দেখুন, আমি ভারতের একটা উদাহরণ দিই। ভারতে টিএন শেষন যখন নির্বাচনী কমিশনার ছিলেন, সেই বিখ্যাত, উনি টাকা দেখিয়ে বলতেন যে এই যে গান্ধীর ছবি আছে টাকায়, এইটাও কংগ্রেসকে আসলে ফেভার করা হয়, কারণ কংগ্রেসের একজন নেতা ছিলেন। উনি এইটারও বিপক্ষে ছিলেন। মানে নির্বাচনকে সুষ্ঠু করতে হলে প্রতীকও একটা ব্যাপার। মানে আমরা জাতীয় প্রতীকের কাছাকাছি কোনো একটা প্রতীক একটা দলকে দিতে পারি না। আর এনসিপি তো এখনও কোনো প্রতীক পায়নি। যে কোনো প্রতীক নিয়েই তার নির্বাচনী আদর্শের প্রচার সম্ভব। এইটা আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি যেটা বলছে যে সাপ্লাই আমাকে পেতে হবে, না হলে নির্বাচন কমিশন মানে দলীয় স্বার্থ দেখছে। ধানের শীষ দেওয়া যায় তাহলে শাপলা কেন দেয়া যায় না, সেটাও যদি একটা অন্যায়, যে সেটা যদি অন্যায় হয়ে থাকে সেটাও ঠিক হয়নি। কিন্তু শাপলা আসলে বাংলাদেশের প্রধান একটা প্রতীক। আমি বলবো যে নির্বাচন কমিশন এক্ষেত্রে কোনো আইন না থাকলেও এটা দেয়নি, যে আগের দলগুলো নাগরিক ঐক্য চেয়েছিল তাকে দেয়নি, এটা ঠিকই ছিল। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, এই যে নির্বাচন কমিশন যখন কোনো একটা সিদ্ধান্ত দেয়, আমি একমত না হলেই তাকে যে প্রশ্নবিদ্ধ করা, এটা আমাদের একটা বাজে ঐতিহ্য। দেখেন, এই সরকার তো, এনসিপি যদি বলে যে এই সরকার অন্যায় করেছে, এই সরকার তো তাদেরই নিয়োগ দেওয়া সরকার। মোহাম্মদ ইউনূস সাহেবকে তো তারাই নিয়োগ দিয়েছে, এটা তো বলাও হয়েছে বিভিন্ন সময়। ফলে আমি বলবো, এই যে আমরা চট করে যখন একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে ফেলি, মানে তাহলে অনেক কিছু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এখন যদি প্রতীকের জন্য এনসিপি এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলতে থাকে, তাহলে নির্বাচনের ক্ষেত্রেও তো এটার একটা প্রভাব পড়বে। সেটা হলো প্রতীক সংক্রান্ত বিষয়। আলোচনায় বারবার জুলাই সনদ আসছিল। এই বিষয়ে আমি একটা বলতে চাই, এই সনদকে যেটা স্বাক্ষর হলো এবং এনসিপিও যেটা স্বাক্ষর করবে, আমি বলে রাখতে চাই, এনসিপি এখন স্বাক্ষর না করাকে গ্লোরিফাই করছে, কিন্তু এনসিপিও শিগগির এই সনদে কিন্তু স্বাক্ষর করবে। এই যে জুলাই সনদ বলা হচ্ছে, এখানে জুলাইয়ের কিছু তো উপস্থিত নাই। দেখুন, জুলাই কালে আমরা 1 বছর আগের ঘটনা আমরা তো ভুলে যাই না এখন। জুলাইয়ের প্রধান বিষয় কী ছিল? বৈষম্য কমান। বাংলাদেশের সমাজে বৈষম্যের শিকার কারা? কৃষক, শ্রমিক, সংখ্যালঘু, নারী, এরাই তো বৈষম্য। আমি জুলাই সনদ, আমার ধারণা এখানে আপনারা সবাই পড়েছেন, আমিও পড়েছি। জুলাই সনদে কৃষক শব্দটা একবারও নেই। জুলাই সনদে শ্রমিক শব্দটা একবারও নেই। সংখ্যালঘু শব্দটা একবারও নেই। দালিত শব্দটা একবারও নেই। নারী শব্দটা একটা অনুচ্ছেদে একবার আছে, সেটা হলো এই যে নারীদের আসন 50 থেকে ক্রমান্বয়ে যেন 100-তে বাড়ানো হয়, অনুরোধের ভঙ্গিতে বলা হয়েছে। তার মানে বাংলাদেশে যারা বৈষম্যের শিকার জনগোষ্ঠী, যাদের নিয়ে জুলাই আন্দোলনটা হলো এবং বলা হলো বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী সরকার, এটা এই সনদে তার একটা ছিটেফোঁটাও নেই। আচ্ছা, জুলাই আন্দোলনকালে দুটো বড় দাবি ছিল। প্রশাসনের সংস্কার, বাংলাদেশ রাষ্ট্রের ঔপনিবেশিক প্রশাসনের সংস্কার এবং পুলিশি ব্যবস্থার সংস্কার। দেখুন, জুলাই সনদে এই দুটো বিষয়ে কথা আছে কি, একটা পুলিশ কমিশন যেন গঠন করা হয়, একটা প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করা হয়। অথচ এই দুটো সংস্কার কমিশন কিন্তু এবারও গঠিত হয়েছে, তারা কয়েকশো সুপারিশ দিয়েছে, তার কোনো সুপারিশ নিয়ে এই জাতীয় ঐকমত্য কমিশনে কোনো আলোচনাই হয়নি। এখন আবার দুটো কমিশন করার জন্য জুলাই সনদে বলা হয়েছে। ওই 84টা যেই ঐকমত্য হয়েছে তাতে এই দুটো ছিল। তার মানে প্রশাসন নিয়ে, পুলিশ বাহিনী নিয়ে, নারীর বিষয়ে, দালিতের বিষয়ে, সংখ্যালঘুর বিষয়ে, শ্রমিকের বিষয়ে, কৃষকের বিষয়ে জুলাই সনদে কিচ্ছু নেই। তাহলে এটাকে আমরা কি বিবেচনায় জুলাই সনদ বলছি? এটা হলো একটা ব্যাপার। আরেকটা বিষয়, সমাজ তো দাঁড়িয়ে থাকে অর্থনীতির উপর, পলিটিক্যাল ইকোনমির উপর, উৎপাদন সম্পর্কের উপর। বাংলাদেশে জুলাই যখন গণঅভ্যুত্থান হয়, প্রধান এজেন্ডা ছিল কি অর্থনীতিতে? দ্রব্যমূল্য বৃদ্ধি, আমরা স্মরণ করতে পারি, বেকারি, আচ্ছা বেকারত্বের বিষয় এবং দারিদ্র্য বিমোচন। দারিদ্র্যের ক্ষেত্রে এখন বিশ্বব্যাংক বলছে বাংলাদেশে 21% দারিদ্র, পিপিআরসি বলেছে 28% এবং সরকার বলছে 19%। তিনটা গড় করলে 24% হয়। গত 1 বছরে, বহু বছর পর গত 1 বছরে কিন্তু বাংলাদেশে আবার দারিদ্র্য বেড়েছে।
দ্রব্যমূল্য কমেনি এবং বেকারত্বও বেড়েছে। তাহলে অর্জন কি গত এক বছরের? এই প্রশ্নগুলো করা উচিত। আপনারা যেটা আলোচনা করছিলেন যে এনসিপি বলছে, এনসিপির প্রতিনিধি বলেছেন যে এনসিপি না এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংস্থা। এনসিপি জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী একক সংস্থা নয়। ছাত্ররা সেখানে কোনো ধরনের ব্যানার ছাড়া আন্দোলন করেছিল এবং যারা মৃত্যুর শিকার হয়েছে, শহীদ হয়েছে, দেখুন সবচেয়ে বেশি শহীদ হচ্ছে কারা? শিক্ষার্থীরা। দ্বিতীয় স্থানে ছিল শ্রমিকরা। আমরা বলেছি যে যাত্রাবাড়িতে সবচেয়ে বেশি শ্রমিক মারা যাওয়ার পর আমরা বলেছি এটা গণ অভ্যুত্থানের লেনিনগ্রাদ। তো শ্রমিকদের নিয়ে জুলাই সনদে কি আছে? আজকে যদি যাত্রাবাড়ির মানুষ প্রশ্ন করে, শহীদ পরিবারগুলো, যে আমাদের মানুষগুলো যে মারা গেল এই জনগোষ্ঠীর জন্য, শ্রমিক জনগোষ্ঠীর জন্য আপনারা কি করেছেন? এনসিপি যে 8 মাস আলোচনা করলো জাতীয় ঐকমত্য কমিশনে, এই বিষয়ে কি কোনো কথা বলেছে? তারা নেতৃত্বের দাবি করছে, এখন কোনো কথা বলেনি। সবাই যখন ঐকমত হয়ে গেল যে এদের বাদ দিয়েই জুলাই সনদ হবে, স্বাক্ষরের সময় এটা বলা হচ্ছে যে এটা নাশকতা হয়েছে, এটা প্রতারণা হয়েছে, এটা ঠিক হয়নি। মানে পুরো গণ অভ্যুত্থানটাই তো ব্যাহত হয়ে গেল জুলাই সনদের ভিতর দিয়ে, আমি বলবো। ফলে কিন্তু এখন লড়াই হচ্ছে কি, আমার এই প্রতীক লাগবে এবং এই দল ঠিক করেনি, এই দল প্রতারণা করেছে। কিন্তু কেউ বলছে না যে এই যে 84টা প্রস্তাব, সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান জনগোষ্ঠীগুলোর দাবি দেওয়া কোথায়? সেই নিয়ে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল, শুধু এনসিপি চুপ, না প্রত্যেকটা, আমি বলছি তো প্রত্যেকটি রাজনৈতিক দলই চুপ হয়ে আছে। মানে গণ অভ্যুত্থান পুরোপুরি ব্যাহত হয়ে যাওয়ার পরেও কোনো রাজনৈতিক দল কথা বলছে না। এবং সেটা বলা হচ্ছে, আমার সহ-আলোচক বলছেন জাতীয় ঐকমত্য কমিশন দাবি করছে বিরাট একটা, তারা একটা সনদ তৈরি করে দিয়েছে, কিন্তু এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটাও এখনো বলছে না। এটা গণভোটের মাধ্যমে হতে পারে। গণভোট কি একদিনে হবে না একাধিক দিনে, অন্য দিনে হবে? এবং গণভোট কি নিয়ে হবে? এবং সবচেয়ে বড় কথা, জুলাই সনদে যে 84টা বিষয়ের কথা বলা হয়েছে, সেখানে অনেকগুলো বিষয় তো অনেকগুলো রাজনৈতিক দল ভিন্ন মত দিয়ে রেখেছে। তা এখন মানুষ কি ওই ভিন্ন মতের উপর ভোট দিবে, না যেগুলো ঐক্যমত হয়েছে সেগুলোর উপর ভোট দিবে? এবং ভোটের বাইরেও মূল কথা হলো একটা বিপজ্জনক বিষয় ঘটে গেছে, যে এই যে জুলাই সনদে বৈষম্য বিরোধী মূল জনগোষ্ঠীগুলোর দাবি অগ্রাহ্য করা হলো, এখন জুলাই সনদ পাশ হওয়ার পরে বহু বছরের জন্য এইসব দাবি আর জনসমাজে উঠবে না। বলা হবে যে সনদ তো হয়ে গেছে, এইসব দাবির তো একটা ফয়সালা হয়ে গেছে। অথচ 11টা যে কমিশন হলো, এই কমিশনগুলো তো জনগণের টাকাতেই হয়েছে। এই কমিশনগুলোর সদস্যরা তো কয়েক মাস শ্রম দিয়ে এই কমিশনগুলো গঠন করেছে। তো প্রধান প্রধান গুরুত্বপূর্ণ কমিশনগুলোর কোনো সুপারিশই তো বাস্তবায়ন হলো না। আপনি স্থানীয় সরকার কমিশন বলুন, শ্রম বিষয়ক কমিশন বলুন, নারী কমিশন বলুন, কোনো দাবি দেওয়া জুলাই সনদে আসেনি। তাহলে এই জুলাই সনদের মানে কি? এটা কি দিবে জাতিকে? এর দায় আপনি কাকে দিবেন? এই দায় আমি দিব, ঐকমত্য কমিশনকে দিবেন, আমি সরকারকে দেব, প্রধানত রাজনৈতিক দলগুলো দিব এবং জাতীয় ঐকমত্য কমিশন, তাদেরকে এইগুলো দায়িত্ব নিতে হবে। এবং এনসিপি যদি নেতৃত্ব দানকারী সংস্থা হয়, তাকে বড় দায়িত্ব নিতে হবে যে কেন তারা এগুলো নিয়ে জুলাই জাতীয় ঐকমত্য কমিশনে করলো না। তারা এখন জুলাই সনদ বাস্তবায়নের আইনগত দিক নিয়ে দাবি তুলছে, কিন্তু জুলাই সনদের কন্টেন্ট নিয়ে কিন্তু কোনো দাবি তুলছে না। জুলাই সনদের বিষয়বস্তুটা খুব ইম্পর্টেন্ট, যে এটা কি বাস্তবায়ন হবে, কিসের আইনগত ভিত্তি দেওয়া হবে।